চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা বিপি নূরকে চেনে না। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা দর্শকে কেন দেখতে পাচ্ছি বিপি নূর যুদ্ধের ঘোষণা দেওয়ার পর তার কর্মীরা ঝাঁপিয়ে পড়ে রাজপথে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এদিকে আজ দীর্ঘদিন চিকিৎসার পর বিপি নূর বাংলাদেশে আসে। দেশে এসেই তার উপর আক্রমণের প্রতিবাদে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ সেনাবাহিনীকে সরাসরি হুমকি দিয়ে দেশে ধ্বংসলীলা চালাচ্ছে। এই জিল্লু, রাশেদরে খবর দে, গামছা ব্যবহার করতে বল, গামছার ব্যবস্থা কর, কারণ গামছা লাগাইয়া সবগুলারে ঝুলাবো, আই মিন হেসরাবো অথবা টানবো। ভাই বিপি নূর তো আইসা পাটটা গরম করছে। সকল কিছু শেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে যে অংশ নিচ্ছে এটার সবচেয়ে বড় যদি প্রমাণ চান সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার। এখন এনসিবি মেনসিবি খানকে বলা কইছে ডিজিএফআই মাদার চত্রা তারা চুপ থাক, নাহলে গোয়াদা ফাঁস করে দেবো। তখন ওদিকে ইল্লু কয়টা ফাঁস করে দেবো, ওটা ফাঁস করে দেবো, তখন উল্টা আমরা চোদা দেবো উইদাউট কন্ডম। এটা ডিজিএফআই তা করে বুঝাই দিচ্ছে। কোন স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ভারতে যাবেন? সেনাপ্রধান কি ডক্টর ইউনূসের অনুমতি নিয়ে যাবেন নাকি না সিদ্ধান্তেই যাবেন? দেশে ফিরে আসতে না আসতেই এমন একটি খবর মিলল। কি খবর? যে জেনেভায় আওয়ামী লীগের গর্জন, জাতিসংঘে ইউনূস সরকারের পতনের ডাক। হঠাৎ করে বাংলাদেশে একটা উদ্ভট রাজনৈতিক কালচার তৈরি হয়েছে। সেই উদ্ভট রাজনৈতিক কালচারে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় থাকলে রাজা মহারাজা, আর ক্ষমতায় না থাকলে তাকে উষ্ঠা মেরে দেশান্তরী করা। হ্যাঁ, এইবার অনেকের ক্ষমতা কেড়ে নিয়ে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। দর্শক শ্রোতা, অনেকদিন পর বিপি নূর দেশে আসে এবং তার চিকিৎসা শেষ হয়ে পুরোপুরি সুস্থ হয়ে এইবার একটা যুদ্ধের ঘোষণা দেয়। তার সাথে যে একটা ঘটনা হয়েছিল আপনারা তো জানেন, বিপি নূরকে রাজপথের মধ্যে পুলিশ সেনাবাহিনী জনগণ গণধুলাই করেছিল এবং এইটার প্রতিবাদী সে এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়েছে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক কথা বলে দেশে সেই বিশাল একটা বক্তব্য দেয়। সেই বক্তব্যটা আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো এবং তার বক্তব্যের মাধ্যমে কি কি কথা বলে বা একটা অ্যাকশন যে সে নিয়েছে সবকিছু দেখাবো এই একটি ভিডিওতে। এই যে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা বিপি নূরকে চেনে না। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে। তারা আপনারা দেখেছেন চিনেই কি কৌশলে, কেউ বাঁশ দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ মাথায়, যে যেভাবে পারছে সেভাবে আঘাত করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না, পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না। তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে? ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে? তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন, আপনাদের অধীনস্থ সেনাবাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা, যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, এই হামলা নির্দেশনা দিয়ে না থাকে, তাহলে কারা দিয়েছে, কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে, সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, কার্যত এক বছরে বাংলাদেশের কৃষ্টি কালচার রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই, শুধুমাত্র ভাগবাটোয়ারার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে। এই যে এই ঘটনার মতো এই মুহূর্তে একটা আলোচিত এবং সেন্সিটিভ ঘটনা, একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে। আমারটা আপনারা মিডিয়াতে গুরুত্ব দিয়ে ফলো করে প্রচার করেছেন। আমি দেশ থেকে সিঙ্গাপুরেও গিয়েছি, কিন্তু আমাদের ছাত্র যুব অনেক নেতারা গুরুতর আহত হয়েছে। আমার নাকের দিকে তাকালে দেখবেন আমার ডান নাক, এই নাকের কিন্তু ডান সাইড দিয়ে বাঁকা, কারণ এই ফ্র্যাকচারের কারণে, প্লাস এখানে ডেভিয়েশন আছে। এই মেজর অপারেশনটা এবং সামগ্রিক মূল্যায়নের জন্য আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম। ডাক্তার বলেছে এইটা প্রথম 2-1 সপ্তাহ, ঘটনার 2-1 সপ্তাহ পরে করতে অথবা 4 মাস পরে। তারা জানুয়ারিতে ডেট দিয়েছে। এইভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে। প্রকৃতার্থে এটা আমাকে বলতে হবে, শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি, এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত হামলা হয় নাই। তাহলে এটা একটা টার্গেট অপারেশন ছিল। আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে। তাই আমি অন্যান্য রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকেও বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক,
তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। কিন্তু দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি এই জিল্লু রাশেদরে খবর দে, গামছা ব্যবহার করতে বল, গামছার ব্যবস্থা কর, কারণ গামছা লাগাইয়া সবগুলারে ঝুলাবো, আই মিনস হেসরাবো অথবা টানবো। ভাই বিপিনুর তো আইসা মাঠটা গরম করছে, তো আগে শুনি কেন এই গামছার ব্যবহার করে কাদেরকে তিনি হেসরাইতে চান, চলুন দেখি। সুতরাং এই 29শে অগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন, অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো। খুবই চাঞ্চল্যকর আরো কিছু তথ্য আছে। বিপিনুর আজকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে একটা জিনিস কি তিনি মানে ঘুরে পেঁচিয়ে বললেন যে শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম, আই মিনস হচ্ছে বিপিনুরেরা ভালো ছিল। কারণ তিনি বলছিলেন যে ওই সময়ও আসলে যেই ভাষায় কথা বলতো বিপিনুর, আমরা ভাবতাম যে সে আওয়ামী লীগেরই এজেন্ট। সিরিয়াসলি বিশ্বাস করেন, আমার অনেকে জিজ্ঞেস করতো, আমি বলতাম যে নূর হচ্ছে আওয়ামী লীগের গুপ্ত এজেন্ট। কারণ এত সমালোচনা শেখ হাসিনাকে নিয়ে, পুলিশকে নিয়ে, কিন্তু ভাই এরা কেউ টাচ করে না। একটা মায়ের কেমন হয়, এবার কিন্তু বিপিনুর খাওয়ার পরে টের পাইছেন, চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন। ফাঁকে অবশ্য আইফোনের দোকানে গিয়ে আইফোন 17ও দেখছেন, আমি দেখছি এরকম একটা ছবি ভাইরাল, যে হাসপাতালে চিকিৎসার পরে আইফোন কেনার জন্য সম্ভবত দোকানে গেছেন, কিনছেন কিনা জানি না, বা এআই প্রযুক্তি কিনা জানি না। তবে তিনি যে বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনার আমলেও এমন হামলা হয়নি, তো ডক্টর ইউনূসের আমলে কেন হইলো সেটার তিনি বিচার চাচ্ছেন। তার যে বক্তব্য এখানে কিছুটা মিথ্যাচার আছে। ভাই আমরা বলি, দেখেন ওই দিনের যে ঘটনা, আপনি যেদিন বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য দেওয়ার সময় সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল আর আপনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলতেছিলেন বন্দুকওয়ালারা কাঁধে বন্দুক ঝুলাইয়া, এই টাইপের ভাষা আপনি ব্যবহার করছেন। প্রথমে পুলিশ গেছে, কিন্তু আপনারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির অফিস ঘুরাই দিবেন। এখন হয় কি যে মিডিয়ার যুক্ত, আপনিও যে চিকিৎসার কারণে নূরের কিন্তু সমস্যা আছে, এটা রাশেদ বলছিল শর্ট টাইম মেমোরি হয়, মানে উনি ভুইলা যান পরে আবার খেয়াল হয়, তো হইতে পারে। এয়ারপোর্টে আসছেন আজকে বাংলাদেশে, হাজার হাজার নেতাকর্মী সেখানে গেছে, তো দীর্ঘদিন বক্তব্য না দেওয়ার যে জ্বালা ক্ষুধা, তো ক্যামেরার সামনে পাই উনি কি বলছেন নিজেও বোঝেন না। তিনি মানে অলিখিতভাবে বইলাই দিলেন যে শেখ হাসিনার আমলের প্রশাসন উনার জন্য ভালো ছিল। এখন নিজের ভালো সবাই খোঁজে, বাকিদের জন্য কি ভালো ছিল? অনেকে বলে হ্যাঁ ভালো ছিল, অনেকে বলে না ভাই আমরা তো লাঞ্ছনার শিকার হয়েছি, গঞ্চনার শিকার হয়েছি। যেই মাত্র নিজের উপরে পড়লো তখনই মনে হলো যে আওয়ামী লীগের সরকার ভালো ছিল। অলিখিতভাবে তিনি এড়িয়ে বুঝাইলেন। এরপর তিনি যেই ভাষাটা ব্যবহার করলেন, এটা একটা আন্ডার ইনভেস্টিগেশন মামলা, কারা জড়িত আছে অবশ্যই এটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে। এখন এই মামলা আলোর মুখ দেখতে 2 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, কিন্তু আপনি যে বক্তব্য দিলেন এইটা তো আপনার বিরুদ্ধে একটা মামলা হয়, যে আপনি গলায় গামছা দিয়া হেসরাবেন বা ঝুলাবেন বা আপনারা ক্ষমতা দেখাবেন। আপনার ভাষায় কি ফ্যাসিস্টের আওয়াজ আসে নাই? আপনার বিচার না হইলে বা আপনার বিচার না পাইলে তখন আপনি আগেই রাষ্ট্রকে বা প্রশাসনকে বা সরকারকে চাপ দিচ্ছেন, বিচার না হইলে গামছা দিয়ে এক একটারে হেসরাবেন, টানবেন, ঝুলাবেন। ভাই এত বড় গুন্ডা আপনি হন নাই, এটা মনে রাখেন। এই সারা বাংলাদেশে মিলে গণ অধিকার পরিষদ একটা সিট পাবে না যদি প্রত্যেকটা আসনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত দ্বারায় গণ অধিকারের অস্তিত্বই থাকবে না। বাট আজকে আপনারা যে ভাষাটা ব্যবহার করতেছেন এটা আসলে কতটা যুক্তি, কতটা ফ্যাসিস্টের আওয়াজ আসে নাকি আসে না, এটা কিন্তু একটু মেকশিওর হওয়া দরকার। কারণ জাতি কি শিক্ষা নিচ্ছে? আপনার উপর যেটা হামলা হয়েছে ন্যাক্কারজনক। আমরা এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় কমিটি পার্টি, জাতীয় চিটার পার্টি, জাতীয় কমিটি পার্টিকে ইলেকশন কমিশন অপশন দিয়েছে। তারা কি চেয়েছিল আর কি জন্য অপশন দিয়েছে সেটা হলো, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি নিবন্ধন পেয়েছে রাজনীতি করার জন্য এবং সামনে নির্বাচনে তারা অংশ নেবে। তারা শাপলা প্রতীকের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাইছিল। জাতীয় প্রতীক যে শাপলা বাংলাদেশের, সেটা তারা তাদের দলীয় প্রতীক করতে চায় এবং সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, লাগালাগি তুষার, এরা সবাই বলেছে যদি শাপলা প্রতীক দেওয়া না হয় সেই ক্ষেত্রে তারা দেখে নেবে ইলেকশন কমিশনকে, ছিঁড়ে ফেলবে, ফাটিয়ে ফেলবে, ধরনের স্টেটমেন্ট, হুমকি তারা দিয়েছে। কিন্তু ইলেকশন কমিশন তাদের জায়গায় অনড় ছিল, একদম স্থির ছিল এবং সেটা এখনো তারা আছে। তারা বলেছে থালাবাটি, হাড়ি, পাতিল, বেগুন, আলু, গাজর, শসা, টমেটো, মূলা, যে কোনো কিছু সিলেক্ট করে তোমরা নিতে পারো। তবে কোনো কিছুর আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে বেগুনের। এটা নিশ্চয়ই কারণ আছে। হঠাৎ করে শাপলার পরিবর্তে বেগুন কেন এত সমালোচিত? বেগুন এই জন্যই সমালোচিত কারণ বেগুনের অনেক দাম। আর বেগুন এই জন্যই সমালোচিত কারণ বেগুন দিয়ে অনেকে অনেক কিছু করে। কি কি করে সেটা আপনারাই ভালোভাবে জানেন। ভাই নেগেটিভ নিয়েন না, বেগুন দিয়ে রান্নাও করে, বেগুনের তরকারি অনেক ভালোই লাগে কারণ যদিও ভিটামিন কম বেগুনে। এনসিপির একজন নারী নেত্রী শাগুফতা বুশরা মিশমা, কি নাম রে বাবা, দাঁত ভেঙে গেছে উচ্চারণ করতে। এই নেত্রী এনসিপির যুগ্ম সদস্য সচিব, সে বলতেছে যদি শাপলা ইসি না দেয় তাহলে আমরা ইসির সামনে বেগুনার বালতি নিয়ে আন্দোলনে নামবো। এত কিছু আছে ভাই দেশে, লাঠি আছে, ঝাড়ু আছে, এইসব বাদ দিয়া বালতি আর বেগুন দিয়া কি লেগে পাই? তার মানে কি বেগুন দিয়ে খেলাধুলা করবো, বালতি দিয়ে গোসল করবো, এমনটাই নাকি? তোমাদের জন্য সব থেকে ভালো মার্কা হতো, আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, খাট মার্কা। কারণ তোমরা প্রতিনিয়ত খাট কাঁপাইতে চাও, তোমরা একজন আরেকজনকে লাগাইতে চাও। বেগুন দিয়ে লাগাইতে গেলেও খাটটা খুব প্রয়োজনীয় ছিল বলে আমি মনে করি। তোমাদের জন্য পারফেক্ট মার্কা ছিল খাট, না বেগুন, না আলু, না গাজর, না শসা, না পটল, না টমেটো। তোমাদের জন্য পারফেক্ট মার্কা খাট। তো
তো এখন নির্বাচন কমিশনের কাছে যদি আমার আবেদন করার মতো সাধ্য থাকতো, সামর্থ্য থাকতো, আমি বলতাম বা আমি একটা চিঠি লিখতাম যে ওদেরকে একটা মার্কা খাট বরাদ্দ করে দেন, শাপলা মাপলা দরকার নাই, তোমাদের সাথে শাপলা যায় না। তোমাদেরকে শাপলা দেওয়া মানে শাপলাকে অসম্মান করা, অপমানিত করা, অপবিত্র করা, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না। শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কতটুকু পরিবর্তন আসছে? গত 1 বছর বাংলাদেশে যতগুলো মামলা হচ্ছে, যতগুলো মামলার এফআইআর দাখিল হয়েছে অথবা তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে, এগুলো কত পার্সেন্ট সহি বা শুদ্ধ সে নিয়ে বাংলাদেশের মানুষের ফিলিংসটা কি, এটা আপনি কমেন্টে লিখতে পারেন। তদ্রুপ আওয়ামী লীগ সরকারের আমলেও এই যে মামলা টামলা হইতো সেইগুলোর আসলে ফিলিংসটা কি, কত পার্সেন্ট সত্য, সেটাও আপনি লিখতে পারেন। কথা বলছি এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ করে দিবে। মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার একটা পরিকল্পনা চলছে, আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম RTVতে। আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি থানায় জিডি, শুধুমাত্র প্রধান উপদেষ্টা না, একজন থানার ওসি সহ যাকে শেষ করে দিতে চায় মিথুন। এখন গণমাধ্যমে যে তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী বিদেশি একটা নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণে মাইরা ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় গতকালকে একটি সাধারণ জিডিও করেছেন। কে করেছেন? খোদ জাজিরা থানার যিনি ওসি সাহেব মাইনুল ইসলাম তিনি। জিডিতে উল্লেখ করা হয়েছে গত 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালি ওনার নাম, জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটা গোপন বৈঠক করেন। শেখ হাসিনার জন্মদিন ছিল, কেক কাটা বা হয়তো একটা ঝটিকা মিছিল অথবা সামহাও কোন একটা পরিকল্পনা ছিল। তো এই খবর আবার পুলিশের কাছে গোয়েন্দা তথ্য বাবদ চলে যায়। এরপর পুলিশ সেখানে অভিযান চালালে এই মিথুন ঢালি সহ বাকিরা পালিয়ে যায়। আর এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার 65 জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংজ্ঞা প্রত্যেক সরকার আসলে বদলায় যায়। এর আগে যখন জামাত মিটিং করতে ছিল রাষ্ট্রবিরোধী, বিএনপি অনেক সময় রাষ্ট্রবিরোধী হয়েছে, 4 জন বোরকলা মহিলা মিটিং করলে রাষ্ট্রবিরোধী জঙ্গিবাদী, এখন আবার আওয়ামী লীগের তারা বৈঠক করলে রাষ্ট্রবিরোধী। আসলে এই দেশে যে রাষ্ট্রবিরোধী অরিজিনাল কাজটা কোনটা, এটার সংজ্ঞা না কোথাও আমরা কনফিউশনে আছি ভাই, যে সরকার পরিবর্তন হলে কি রাষ্ট্রবিরোধী সংজ্ঞা পরিবর্তন হয় কিনা। যাই হোক, এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার 65 জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। আর এতে ক্ষিপ্ত হয়ে মামলার 2 নম্বর আসামি মিথুন ঢালি দুপুরে একটি বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে ফোন করে, তাকে এবং প্রধান উপদেষ্টাকে উড়াই দেওয়ার ঘোষণা দেয় যে এই যে বাড়াবাড়ি করতেছ। এ বিষয়ে আমাদের ওসি সাহেব যিনি আছেন মিথুন ঢালি তিনি বলছেন, ওসি মাইনুল তিনি বলছেন, মিথুন ঢালি নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছেন, বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিচ্ছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। একটু ফোন আলাপটা প্রকাশ করলে আরো ভালো হতো, কারণ অনেকের কাছে মনে হয় কি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছিলাম ওইটা আবার বলি। কেন বললাম? অনেকে মনে করে যে সরকার বদল হলে থানাতে যখন মামলা হয় বিরোধী দলগুলোর বিরুদ্ধে, তখন পুলিশ তাদের মন গড়া এফআইআর আবার অনেকে আছে সরকারের সুদৃষ্টি কামনার জন্য আপনার এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, বা মামলাগুলো আসলে প্রকৃত যে সত্য ঘটনা সেটা আড়াল হয়ে যায়, ধামাচাপা হয়ে যায়। পরবর্তী সরকার আসলে দেখি যে আমরা ফাঁসির আসামি মুক্ত হয়ে যায়, তখন বলা হয় আগের ইনভেস্টিগেশন রিপোর্ট সব ভুল ছিল। যেহেতু প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, এটার অডিও ফুটেজ আমার মনে হয় যে প্রকাশ করা দরকার। আসলে কি ওসিরেই শুধু হত্যার হুমকি দিছে, নাকি ডক্টর ইউনূসের নামটা লাগাইলে মামলাটার গতি চেঞ্জ হয়ে যাবে, এই কারণেও এরকম হইতে পারে। আবার হইতে পারে সত্যি দিছে, এই যে সন্দেহের মন সাধারণ মানুষের, সেই জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আর সরকারের উচিত। হঠাৎ করে বাংলাদেশে একটা উদ্ভট রাজনৈতিক কালচার তৈরি হয়েছে। সেই উদ্ভট রাজনৈতিক কালচারে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় থাকলে রাজা মহারাজা, আর ক্ষমতায় না থাকলে তাকে উষ্ঠা মেরে দেশান্তরী করা, কখনো কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করা। এই যে উদ্ভট রাজনৈতিক সংস্কৃতি তৈরি হলো আমার দেশে, যেটা এর আগে হয়তো ছিল কিন্তু এতটা তীব্র অবস্থায় ছিল না। গত 1 বছরে, গত 13-14 মাসে সেই অবস্থাটা তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং এক ধরনের হিংসার চাষ হয়েছে আমাদের দেশে নানাভাবে। একজন দোষী কিংবা 2 জন দোষী, সেই 1-2 জনের সঙ্গে আরো 200 জনকে দোষী হিসেবে লিস্টে নাম নিয়ে আসা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন রকম ভাবে তাদেরকে সাহায্য করার জন্য। কখনো সেটা ব্যক্তিগত দ্বন্দ্ব, কখনো সেটা পারিবারিক দ্বন্দ্ব, নানা দ্বন্দ্বের ব্যাপারগুলো রাজনৈতিক ইকুয়েশনে চলে আসছে এবং ক্ষমতাশীলরা মনে করছে যে আমরা মহা পরিক্রমশালী, মহা দাপটে তারা অবস্থান করছেন, আর যাদের ক্ষমতা নেই তারা
মনে করছেন এই বুঝি বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে অথবা দেশের বাইরে পালাতে হবে। বাংলাদেশের এই যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ এবার শোনা গেল বিএনপির এক নেতার মুখে। বিএনপির এক নেতা তিনি যখন মন্তব্য করেন যে বিএনপি যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে সবাইকে বঙ্গোপসাগরে পড়ে মরতে হবে, এই মন্তব্যই বলে দেয় বাংলাদেশের রাজনৈতিক কালচার কোথায় গিয়ে ঠেকেছে। কি অবস্থা বাংলাদেশের রাজনৈতিক কালচারের, কেন এই দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।